What is up everyone? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমার্জেন্সি ফান্ড নিয়ে ডিপ ডাইভ করব। এমার্জেন্সি ফান্ড কি, এই ফান্ডটা কত বড় হওয়া উচিত, আর এটা বিল্ড করার জন্য আমাদের কি কি করতে হবে, সব কিছু থাকবে এই ভিডিওতে। লেটস গো। সো শুরু করা যাক এমার্জেন্সির বেসিক মিনিং নিয়ে। তো আমরা আমাদের অ্যাপে দেখি অ্যাকচুয়ালি ডিকশনারিতে এমার্জেন্সির মানেটা কি। অ্যাপ খুলে ফেললাম। সো ডিকশনারি অ্যাপে এমার্জেন্সির মানে দেখাচ্ছে a sudden, urgent, usually unexpected occurrence or occasion requiring immediate action. তো এখানে আমরা যদি খেয়াল করি চারটা কিওয়ার্ড আছে: সাডেন, আর্জেন্ট, আনএক্সপেক্টেড অ্যান্ড রিকোয়ার ইমিডিয়েট অ্যাকশন। এখন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ধরেন আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম এবং রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো আমার। এটা সাডেন, এটা আর্জেন্ট, এটা ডেফিনেটলি আনএক্সপেক্টেড, আর ইট রিকোয়ার্স ইমিডিয়েট অ্যাকশন। আরেকটা এক্সাম্পল দেখা যায়, ধরেন কালকে আমি অফিসে গেলাম এবং যেয়ে দেখি যে আমার অফিসে 100 জন এমপ্লয়িকে ফায়ার করা হয়েছে, including me. It is sudden, it is urgent, it is unexpected, and it requires immediate action. আমার পয়েন্ট হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন যে কারো যে কোনো সময় আসতে পারে। আমরা কেউ এই এমার্জেন্সি সিচুয়েশনে ইমিউন না, এবং যার কারণে এমার্জেন্সি ফান্ডটা থাকা খুবই জরুরি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই এমার্জেন্সি ফান্ডটা কত বড় হওয়া উচিত? আমি পার্সোনালি মাল্টিপল অফ 3 রুল ইউজ করে থাকি। তো এর মানে হচ্ছে গিয়ে, যদি আপনি সিঙ্গেল ইনকাম হয়ে থাকেন এবং আপনার ফ্যামিলিতে যদি কোনো ডিপেন্ডেন্ট না থাকে আপনার, তাহলে 6 মাসের বেসিক যেই খরচ সেটার অ্যামাউন্ট থাকলেই হবে। আর যদি ধরেন আপনার ফ্যামিলিতে 1 থেকে 2 জন ডিপেন্ডেন্ট থাকে তাহলে 9 মাস, আর 3 থেকে 4 জন যদি থাকে তাহলে 12 মাস সে বেসিক যেই এক্সপেন্সটা ওইটা থাকলেই হবে। এখন যদি ধরেন আপনারা কাপল এবং 2 জনই চাকরি করছেন, সেই ক্ষেত্রে যদি কোনো ডিপেন্ডেন্ট না থাকে তাহলে 3 মাসের বেসিক এক্সপেন্স, যদি 1 থেকে 2 জন ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট কেউ থাকে আপনার ফ্যামিলিতে তাহলে 6 মাস, আর 3 থেকে 4 জন যদি থাকে তাহলে 9 মাসের বেসিক এক্সপেন্স থাকলেই ইনাফ। এখন আপনারা যদি আমার এক্সপেন্স ট্র্যাকিং এর ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে আমি কিভাবে পুরো প্রসেসটা ইউজ করে থাকি আমার ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাক করার জন্য। আর যদি না দেখে থাকেন আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে, ওইটা চেক আউট করতে পারেন। ওই এক্সপেন্স ট্র্যাকিং স্প্রেডশিটে আপনি দেখবেন যে আমি 2টা ক্যাটাগরি করেছি, একটা হচ্ছে গিয়ে নিডস আর একটা হচ্ছে গিয়ে ওয়ান্টস। তো যখন আপনি আপনার এমার্জেন্সি ফান্ড বিল্ড করবেন তখন আমরা আমাদের নিডস এর যেই এক্সপেন্সটা ওইটা কনসিডার করব, কারণ মনে রাখতে হবে যে এমার্জেন্সি ফান্ড ইজ অল অ্যাবাউট দ্য বেসিক নিডস। এখানে শখ আহ্লাদের কোনো জায়গা নাই। সো ওয়ান্টস যেগুলো আমাদের ইচ্ছা, সেইগুলো আপাতত আমরা কনসিডার না করলেও হবে। নেটফ্লিক্স, টেক অ্যাওয়ে ফুড, এগুলা হচ্ছে আমাদের শখ, ওয়ান্টস, আমাদের নিডস না। সো যখন আমি আমার এমার্জেন্সি ফান্ড বিল্ড করব, আমার কারেন্ট সিচুয়েশন হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল ইনকাম ফ্যামিলি এবং আমার সাথে 3 থেকে 4 জন ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট আছে। সো ওই অনুযায়ী রুল অফ 3-তে আমি 12 টাইমস মাই মান্থলি বেসিক নিডস এর এক্সপেন্স, সো উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি $50,000। এখন স্প্রেডশিটে আমি চলে যাই। সো একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের যে অ্যাকচুয়ালি আপনার এমার্জেন্সি ফান্ডে কত টাকা থাকা উচিত, আমি আমার প্রিভিয়াস যে ভিডিওতে ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং স্প্রেডশিটটা দেখাইছিলাম ওইটারই একটা সেকশন আমি দেখাচ্ছি। তো এখানে যে নিডস আর বাজেটটা আছে, আমি এখানে ওয়ান্স অবভিয়াসলি এটা এমার্জেন্সি ফান্ডের রিকোয়ারমেন্ট না, তো নিডস আর বাজেটের সেকশনটা কপি করে আমি এই এমার্জেন্সি ফান্ড ক্যালকুলেশন কত অ্যাকচুয়ালি আমার এমার্জেন্সি ফান্ড থাকা উচিত, তো এই জিনিসটা কপি পেস্ট করে আমি দেখালাম যে আমার নিডসের যেই বাজেটটা ওটা সব মিলায় অ্যারাউন্ড $4,200। তো এমার্জেন্সি ফান্ডে যেহেতু আমার ফ্যামিলি সিচুয়েশন হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল ইনকাম এবং আমার ফ্যামিলিতে 3 জন ডিপেন্ডেন্ট আছে, তো সেই হিসাব অনুযায়ী 12 টাইমস আমার যেই বাজেট, নিডসের বাজেট, ওইটা হলে অ্যাপ্রক্সিমেটলি $50,000। সো এই অ্যামাউন্টটা আমার এমার্জেন্সি ফান্ডে আছে। সো আপনি
আপনার যেই রিকোয়ারমেন্ট, আপনার ফ্যামিলি সিচুয়েশন অনুযায়ী আপনার এই ইমার্জেন্সি ফান্ডটা বিল্ড করা স্টার্ট করতে হবে যদি অলরেডি করে না থাকেন। এখন মনে রাখতে হবে ইনভেস্টমেন্ট পরে, আগে ইমার্জেন্সি ফান্ডটা বিল্ড করা হচ্ছে গিয়ে নাম্বার 1 প্রায়োরিটি, কারণ আপনি এবং আপনার ফ্যামিলি এখনো কিন্তু সিকিউরড না। আর আরেকটা সাইড নোট হচ্ছে গিয়ে মেক শিওর যে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স এবং হাউস ইন্স্যুরেন্স যদি আপনার নিজের বাড়ি হয়ে থাকে এইগুলা থাকা অবশ্যই মাস্ট। এখন নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে এত বড় অ্যামাউন্টটা বিল্ড করব কিভাবে? টাইম তো লাগবেই, কিছুই করার নাই, বাট আই রিপিট, দিস এক্সারসাইজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ, কারণ আপনি বা আপনার ফ্যামিলি এখনো সিকিউরড না, ইউ আর নট ইয়েট প্রোটেক্টেড। সো আনফর্চুনেটলি আপনার ইনভেস্টমেন্ট আপাতত পজ থাকতে হবে এবং আপনার প্রায়োরিটি হওয়া উচিত এমার্জেন্সি ফান্ডটা বিল্ড করা এবং আপনার ওয়ান্সের লিস্ট থেকেও যতটা সম্ভব খরচ কমানো, যাতে করে আপনার এমার্জেন্সি ফান্ডটা তাড়াতাড়ি আরো বিল্ড করতে পারেন। এবং আপনি আপনার এমার্জেন্সি ফান্ডটা যখন বিল্ড করতেছেন ওই টাইমটায় যদি আপনি কোনো ধরনের লামসাম অ্যামাউন্ট অফ টাকাও পান, ধরেন কোনো বোনাস পেলেন বা আপনার কোনো ইনক্রিমেন্ট হলো বা যে কোনো জায়গা থেকে যদি এক্সট্রা কোনো টাকা আসে, তাহলে ওই এক্সট্রা টাকাটাও গোজ স্ট্রেট ইনটু ইয়োর এমার্জেন্সি ফান্ড অ্যাকাউন্ট। এখন নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে এই এমার্জেন্সি ফান্ডটা কোথায় রাখবো? আজকাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, তো আমি বলবো যে আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে জাস্ট ফর এমার্জেন্সি ফান্ড। এখন আপনি যদি প্রেফার করেন একটা ব্যাংকেই সব টাকা রাখতে, তাহলে একটা সাবসেকশন করতে পারেন, সাব অ্যাকাউন্ট যেটাকে বলে, ওইটা ডেডিকেটেড ফর এমার্জেন্সি ফান্ড। সো দ্য আইডিয়া ইজ টু কিপ ইট অ্যাবসলিউটলি সেপারেট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই ক্যান টেল ইউ, আপনি যদি এটা না করেন আপনার এমার্জেন্সি ফান্ড কোনোদিনও বিল্ড হবে না। কোনো না কোনো কারণে আপনার টাকা খরচ হয়েই যাবে। জোস কোনো একটা সেল দেখবেন বা ফাটাফাটি একটা ডিল দেখবেন, টাকা সব ওখানেই চলে যাবে। ডোন্ট ডু দ্যাট। বি ডিসিপ্লিন ফর ইয়োর অ্যান্ড ইয়োর ফ্যামিলিজ ফিউচার। এখন যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এই এমার্জেন্সি ফান্ডের টাকা রাখার জন্য, দেখবেন যে এটা হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট। আমরা এই হাই ইন্টারেস্ট সেভিং অ্যাকাউন্ট কেন বলতেছি? খুব একটা রিটার্ন পাওয়ার এক্সপেকটেশন প্রায়োরিটি না আমার এই ফান্ডে। এই ফান্ডের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে 100% সিকিউর এবং ইমিডিয়েট অ্যাক্সেসিবিলিটি। কোনো ধরনের রিটার্ন আমি এক্সপেক্ট করতেছি না, বাট ইন্টারেস্ট রেটটা যদি হাই ইনাফ হয় টু বিট দ্য ইনফ্লেশন, তাহলেই ইটস গুড ইনাফ। আচ্ছা, আমি এখন ইনফ্লেশন ক্যালকুলেটরে একটা আপনাদের দেখানোর জন্য যে কোন ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা খুলবেন। আমি অস্ট্রেলিয়াতে বেসড, তো আমার জন্য আমি আরবিএ এর ক্যালকুলেটর ইউজ করি, যেখানে ইনফ্লেশন রেটটা ডিটারমাইন করার জন্য। তো এখানে আমি আরবিএ ইনফ্লেশন ক্যালকুলেটরে চলে গেলাম, ওখানে জাস্ট আমি ভ্যালুটা ইনপুট করলাম যে $100, যেটা 1992-তে ছিল, ওইটা এখন কারেন্ট 2022 2023 দেওয়া যাচ্ছে না। সো লাস্ট 30 বছরে আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার ইনফ্লেশন রেট হচ্ছে কি 2.5%। তো আমি যখন বললাম যে আপনি একটা হাই ইন্টারেস্ট রেটে আপনার এমার্জেন্সি ফান্ড রাখবেন, তো ইনাফ যেটাতে আপনার 2.5 অর অ্যাবাভ ইন্টারেস্ট রেট দিচ্ছে, যাতে করে আপনার ইনফ্লেশনের কারণে আপনার এমার্জেন্সি ফান্ড যেটা আপনি জমাচ্ছেন ওইটার যাতে ভ্যালু পড়ে না যায়। কারণ এমার্জেন্সি ফান্ডটা তো আপনি ফেলেই রাখবেন, কারণ ওইটা তো আপনার এমার্জেন্সির জন্য। তো এই জাস্ট একটা ছোট এক্সাম্পল দেওয়ার জন্য। আর আপনি যদি বাংলাদেশে বেসড হয়ে থাকেন, আমি এখানে একটা ইনফরমেশন যে worlddata.info, এখানে বাংলাদেশের ইনফ্লেশন রেট গত 35 বছরে অ্যাভারেজ 6.5%। তো আপনি যদি এখন আপনার এমার্জেন্সি ফান্ড, আপনি যদি বাংলাদেশে বেস হয়ে থাকেন এবং আপনি আপনার এমার্জেন্সি ফান্ডটা বিল্ড করছেন, সেই ক্ষেত্রে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন যেখানে আপনার ইন্টারেস্ট রেট অ্যাটলিস্ট 6.5%, যাতে করে আপনার এমার্জেন্সি ফান্ডটা ভ্যালু ওভার এভরি ইয়ার কমে না যায়। সো এই জিনিসটা দেখানোর জন্য আমি জাস্ট এই দুইটা সাইট রেফার করলাম। আমি এই দুইটা লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। আই হোপ এটা হেল্পফুল ছিল। আর আরেকটা কথা যেটা আমি মেনশন করতে চাচ্ছি, যখন আপনি কোনো ধরনের এমার্জেন্সিতে আপনার এমার্জেন্সি ফান্ড কিছুটা ইউজ করে ফেলেছেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে যেই ফান্ডটা আপনি ইউজ করেছেন ওটা যাতে আবার আপনার এমার্জেন্সি ফান্ডে রিস্টোর করেন। আপনি ধরেন আপনার এমার্জেন্সি ফান্ডে $50,000 আছে এবং কোনো ধরনের এমার্জেন্সি হলো এবং ধরেন আপনার $10,000 খরচ হয়ে গেছে। সো মেক শিওর ওই $10,000 যাতে আপনি
আবার রিস্টোর করেন, তার মানে সেভিংস করতে হবে এবং আস্তে আস্তে যাতে ওই $50,000 যে এমার্জেন্সি ফান্ডের যেটা আপনি টার্গেট সেটা যাতে সব সময় থাকে, কোনো সময়ে যদি ইউজ করে ফেলি আমরা ওটা যাতে আমরা রিস্টোর করে ফেলি। সো এই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে। আর একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করব হচ্ছে গিয়ে টু হ্যাভ অ্যাক্সেস টু আ ক্রেডিট কার্ড, কারণ এমার্জেন্সি সিচুয়েশনে যখন আপনি পড়বেন এবং মাঝে মাঝে হয় যে আপনার ইমিডিয়েট হাতে ক্যাশ নাই, ক্রেডিট কার্ডটা তখন হেল্প করবে টু বাই সাম টাইম। আপনি ওই সিচুয়েশনে হয়তো আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করে ফেললেন, কিন্তু যেহেতু আপনি জানেন আপনার এমার্জেন্সি ফান্ডে টাকা আছে, আপনি 1 মাস পরে যখন আপনার ক্রেডিট কার্ড বিলটা আসবে আপনি ওই বিলটা পুরাটা, ক্রেডিট কার্ডের পুরা বিলটা একবারে আপনি পে করে দিতে পারবেন আপনার এমার্জেন্সি ফান্ড থেকে। সো এমার্জেন্সি ফান্ডের কি পয়েন্টস গুলা আবার রিক্যাপ করি। নাম্বার 1, এমার্জেন্সি ফান্ডটা 100% সিকিউর হতে হবে। নাম্বার 2, এমার্জেন্সি ফান্ডটা ইমিডিয়েট আমরা যাতে অ্যাক্সেস করতে পারি সেরকম জায়গায় রাখবো, ধরেন কোনো ব্যাংক অ্যাকাউন্টে। নাম্বার 3, এই এমার্জেন্সি ফান্ড থেকে আমরা কোনো ধরনের কোনো রিটার্ন এক্সপেক্ট করব না, জাস্ট গুড ইনাফ যাতে ইনফ্লেশনে আমাদের এমার্জেন্সি ফান্ডটা খেয়ে না ফেলে। কোনো হাই সেভিংস অ্যাকাউন্টে যদি আমরা সেভ করে থাকি তাহলে ইয়ার বাই ইয়ার অ্যাটলিস্ট ওইটার ভ্যালুটা কমে যাবে না। নাম্বার 4 হচ্ছে গিয়ে এই এমার্জেন্সি ফান্ডে কোনো ধরনের ইনভেস্ট করা যাবে না, এইটা একদম সেপারেট থাকতে হবে। কোনো ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে যদি আমি পড়ে যাই তখনই আমরা ওই টাকাটা ইউজ করব, এছাড়া ওই টাকার দিকে আমরা তাকাবো না। আই হোপ এই ভিডিওটা হেল্পফুল ছিল এবং এই ভিডিওটা দেখে আপনি মোটিভেট হবেন টু স্টার্ট বিল্ডিং ইয়োর ওন এমার্জেন্সি ফান্ড। অ্যাজ অলওয়েজ, নতুন কিছু যদি শিখে থাকেন ডু শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর নতুন কোনো যদি স্পেসিফিক সাবজেক্টে কিছু জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানান কি ব্যাপারে আপনারা জানতে চান। I'll definitely try to make a video in the future. Thanks for watching. I'll see you in the next one.